TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ট্যাক্স সিজন কিন্তু প্রায় শেষের পথে, আর মাত্র এক মাসের মতো হাতে সময় আছে, বা এক মাস কয়েকদিন হাতে সময় আছে। এর মধ্যে আমাদের এই ট্যাক্স ফাইল বা ট্যাক্স রিটার্ন আমাদেরকে জমা দিতে হবে, আমাদের রিফান্ডগুলো নিতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো যে আমেরিকার যে ট্যাক্স ব্যবস্থা, যেটা আমরা দেখছি আমেরিকার ইউএস ট্যাক্স সিস্টেম, এই ট্যাক্স সিস্টেম বা ট্যাক্স ব্যবস্থায় আমরা কিভাবে সর্বোচ্চ সুবিধাটা নিতে পারি, এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আজকের বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট, ফাউন্ডার এবং CEO কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ TVN এর অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যারা সংযুক্ত হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে এমনি রমজান মাস, তারপরে আপনাদের ট্যাক্স সিজন অর্থাৎ হারভেস্টিং পিরিয়ডটা চলছে, সেই অবস্থাতেও এই রাত্রিবেলা জেগে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমেরিকার ট্যাক্স সিস্টেম বা ট্যাক্স ব্যবস্থায়, এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা কিভাবে সুবিধা পেতে পারি সেটি আপনার সাথে আজকে কথা বলতে চাই। কারণ সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছে যে একদিকে যেমন আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে ট্যাক্স, তেমনি আবার অন্য হাত দিয়ে ফেরতও দিচ্ছে, রিফান্ড দিচ্ছে। সেই রিফান্ডটা আমরা সর্বোচ্চ কিভাবে নিতে পারবো সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমেরিকার ট্যাক্স ব্যবস্থা অনেকের কাছেই খুব জটিল মনে হয়, আমার নিজের কাছেও তাই মনে হয়, তারপরও একজন সাধারণ ট্যাক্স পেয়ার খুব সহজে বা সহজভাবে কিভাবে এই সিস্টেমটি বুঝতে শুরু করবেন এবং এই বোঝার মধ্যে দিয়ে তিনি তার সর্বোচ্চ ট্যাক্স সুবিধা বা রিফান্ডটি পেতে পারেন, আপনার কাছে জানতে চাই জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আজকের বিষয়বস্তু আমেরিকার ট্যাক্স ব্যবস্থা অথবা US ট্যাক্স সিস্টেম। আমার কাছে মনে হয় দীর্ঘ 35 বছরের অধিক অভিজ্ঞতা থেকে যে ইটস এ গেম, এটা একটা খেলা, এবং এই খেলায় একদল জিতছে, একদল হারছে। আমি যারা ট্যাক্স পেয়ার এদেরকে যদি দুই ভাগে বিভক্ত করি, এক দলকে আমি বলে থাকি যে ইনফর্মড ট্যাক্স পেয়ার, আরেক দল হচ্ছে আনইনফর্মড ট্যাক্স পেয়ার। তো যারা আনইনফর্মড ডেফিনেটলি তারা এই খেলায় হারছে, এবং ইনফর্মড যারা তারা ক্রমাগতই এই খেলায় জিতছে। এবং সরকার যেসব জায়গায় ট্যাক্সের ছোট ছোট হোল রেখে দিয়েছে অথবা ট্যাক্স ব্রেক দিয়েছে, সেগুলো কিন্তু সরকার খুব একটা প্রচার করে না, এবং ওর জন্যই আমি বলছি যে অনেক ট্যাক্স পেয়ার অনেক কিছু জানেও না। যেমন এক ধরনের ট্যাক্স পেয়ার যারা এই খেলায় হারছে তারা হচ্ছে W2 ট্যাক্স পেয়ার। তারা মোটামুটি আর্ন করছে, W2 তে কাজ করছে, এবং তারা দিন শেষে তাদের W2 ইনকাম অনুযায়ী যেই ট্যাক্স লায়াবিলিটি আসছে সেটা তারা পে করছে। এবং তারা হয়তো ধরে নিচ্ছে যে যারা অনেক আর্ন করে, অর্থাৎ যারা ওয়েলদি, যারা রিচ, তারা অনেক বেশি ট্যাক্স পে করে থাকে, তারা তো ছোট একটা অংশ শুধু দিচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো। যারা অনেক বেশি আর্ন করে
তারা কিন্তু ইনফর্মড ট্যাক্স পেয়ার। তারা জানে প্রত্যেকটি লুপ হোল, তারা জানে কোথায় কিভাবে ট্যাক্স ব্রেক নিতে হয়, তারা জানে কোথায় কিভাবে গভর্নমেন্ট ইনসেনটিভ গুলোকে কাজে লাগাতে হয়, এবং তারা কিন্তু এই খেলায় জিতছে। অর্থাৎ তারা সবচেয়ে বেশি কম ট্যাক্স পে করছে কম্পেয়ার টু আদার্স। তাদের ইনকাম অনুযায়ী তাদের যে ট্যাক্স লায়াবিলিটি আসা উচিত ছিল তা তো আসছেই না। ইভেন তাদের যে ইনভেস্টমেন্ট গুলোকে, যেখানে ইনভেস্ট করলে সরকার ইনসেন্টিভাইজ করে এবং তাদেরকে সাহায্য করে ট্যাক্স কমিয়ে আনতে, তারা সেসব জায়গায় ইনভেস্ট করছে। যেমন ধরেন W2 এমপ্লয়ি, তার কিন্তু খুব সীমিত উপকরণ তার হাতে আছে ট্যাক্সকে নামিয়ে আনার জন্য। সেটা হচ্ছে 401k অথবা IRA তে ম্যাক্সিমাম ইনভেস্ট করা, কিছু চ্যারিটি করা, চ্যারিটেবল কন্ট্রিবিউশনের সাহায্য নেয়া, এবং HSA, FSA এই অ্যাকাউন্ট গুলোতে টাকা রাখা যেন তার ট্যাক্স বিল কমে আসে। কিন্তু 401k অথবা IRA তেই আপনি কতই বা রাখতে পারেন, এবং আপনি আপনার যে চ্যারিটেবল কন্ট্রিবিউশনের কথাটা বললাম, সেখানেই বা কত দিবেন? দেয়ার ইজ এ লিমিট। এর বেশি তো আপনি দিতে পারেন না, এবং এর থেকে বেশি আপনার ট্যাক্স নামিয়ে আনার সুযোগও নেই। অতএব সাধারণ মানুষ যারা লাইফ অ্যাজ ইজ চলছে, ট্যাক্স ফাইল করছে, তারাই কিন্তু হায়ার বার্ডেনটা ক্যারি করছে। সরকারের রাজস্ব খাতে সরকার যেই ট্যাক্স কালেক্ট করে থাকে এর বড় অংশটা কিন্তু তারা বহন করছে। আর যারা রিচ, যারা ইনফর্মড ট্যাক্স পেয়ার, আমি একটু আগে বললাম, যারা জানে যে কিভাবে ট্যাক্স ইনসেন্টিভ গুলোকে ধরতে হয়, সেটার সুযোগ নিচ্ছে, এবং রাজস্ব সব ভান্ডারে যেই ট্যাক্স তারা পে করছে সেটা অতি নগণ্য। এখন প্রশ্ন আসছে, আমাদের যারা ট্যাক্স পেয়ার, দুটো ভাগে ভাগ করলাম, এক গ্রুপকে বললাম আনইনফর্মড এবং আরেক গ্রুপকে বললাম ইনফর্মড ট্যাক্স পেয়ার। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এই দুই জায়গার মধ্যে কোথায় দাঁড়াতে চান, আপনার স্থান কোথায় করে নিতে চান আপনি। এবং আপনি যদি ট্যাক্স বেনিফিটস গুলো চান, ইনসেন্টিভস গুলো চান, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আনইনফর্মড ট্যাক্স পেয়ার থেকে সরে আসতে হবে, ইনফর্মড ট্যাক্স পেয়ারে এসে দাঁড়াতে হবে। আমি বলছি না আপনি আপনার W2 জব ছেড়ে দেন, আপনি বিজনেসে আসেন। আমি বলছি শুধুমাত্র কোথায় কোথায় ইনসেন্টিভাইজ আছে, কোথায় গেলে আপনার ট্যাক্স লাঘব হবে, এবং যে টাকাটা আপনি খরচ করবেন অথবা যেই পার্ট অফ দা বিজনেস হবেন, সেখানে কিভাবে আপনার ওয়েলথ আপনার গ্র্যাজুয়ালি বিল্ড করতে পারবেন, সেই তথ্যগুলো কিন্তু আপনাকে জানতে হবে। অতএব তথ্য সমৃদ্ধ একজন ট্যাক্স পেয়ার ডেফিনেটলি এ বেটার ট্যাক্স পেয়ার। এবং গভর্নমেন্ট যেটা চায়, সরকার, যে তারা দেখতে চায় যে ট্যাক্স পেয়ার কে বেশি টাকা খরচ করছে। আমি আবারও বলছি, W2 তে যারা কাজ করছে ওদের একটা জিনিস দেখবেন, প্রতি সপ্তাহে উনি এফোর্ট দেখ অথবা না দেখ, ধরে নিচ্ছি তাদের পেচেক কিন্তু রিমেইন সেম। কেউ যদি উইকলি $1,500 আর্ন করে, কোন সপ্তাহে হয়তো তার প্রচুর খাটাখাটনি হয়, কোন সপ্তাহে হয়তো কাজের প্রেশার অথবা চাপ খুব একটা ছিল না, কিন্তু উনার W2 রয়ে গেছে 1500 থেকে। তার মানে ব্যবসা হোক আর না হোক, তাকে যে বেতন দিয়ে যাচ্ছে বিজনেস ওনার, উনি কিন্তু নিচ্ছে বড় ঝুঁকি।
অতএব ঝুঁকি যে নিচ্ছে সরকার তাকে বেনিফিট দিচ্ছে, যে ঝুঁকি নিচ্ছে না, যে সকালে যায় সন্ধ্যায় ফিরে আসে এবং বেসড অন W2 কাজ করছে, তার কিন্তু ঝুঁকি নেই খুব একটা। তাকে হ্যাঁ অবশ্যই কাজ করতে হয়, খাটতে হয়, পরিশ্রম দিতে হয়, তাকে ফ্রি পয়সা দেওয়া হয় না, কিন্তু তুলনামূলকভাবে যে বিজনেস ওনার সে যেই ঝুঁকিটুকু নিচ্ছে সে পরিমাণ ঝুঁকি উনি নিচ্ছেন না। এবং এটার উপরও ভিত্তি করে কিন্তু ইনসেন্টিভ ফাই যে করা হয় সেটাকে বৈষম্য ভিত্তিক বলবো আমি এটাকে, যে যারা বেশি ঝুঁকি নেয় তাদেরকে বেশি বেনিফিট দেওয়া হয় এবং যারা লেস ঝুঁকি নিচ্ছে তাদেরকে লেস বেনিফিট দেওয়া হয়। এবং সরকার চায় টাকা খরচ করতে ইন দ্য মার্কেট। কেন? মার্কেটে মানি সার্কুলেশনটা সরকারের ইকোনমির জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। অতএব যে যত বেশি টাকা খরচ করে, যে যত বেশি টাকা মার্কেটে দিচ্ছে, একজন W2 এমপ্লয়ির কিন্তু একটু সীমিত আয় এবং তার খরচ করার অঙ্কটাও অনেক সীমিত। সেই তুলনায় একজন বিজনেস ওনার সে যদি খরচ করে সে কিন্তু অনেক স্পেন্ড করতে পারে এবং অনেক বেশি ডিডাকশন নিয়ে আসতে পারে তার বিজনেস রিটার্নে, এবং সবচেয়ে বেনিফিট সে আনতে পারে। এবং বেনিফিট আনার কিছু ছোটখাটো কৌশলও আছে। যেমন একজন বিজনেস ওনার সে তার একজন ফ্যামিলি মেম্বারকে, তার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নাতনি হতে পারে, তার ভাগনা ভাগ্নি হতে পারে, ওদেরকে এমপ্লয়মেন্ট দিয়ে আপ টু 15,000 পর্যন্ত যদি তাদেরকে বেতন দেয়, সে কিন্তু তার বিজনেসের প্রফিট থেকে $15,000 রিডিউস করতে পারে। আর যাকে 15,000-এর মতো বেতন অথবা স্যালারি দেওয়া হলো তার কিন্তু কোনো ট্যাক্স লায়াবিলিটি থাকবে না, তাকে এটার উপরে কারেন্ট স্ট্যান্ডার্ড ডিডাকশন অনুযায়ী কোনো ট্যাক্স পে করতে হবে না। অথবা একজন বিজনেস ওনার, আপনার এই অথবাটা আমরা শুনবো, এই উদাহরণটা পরে শুনছি। একজন দর্শক অনেকক্ষণ ধরে আমাদের সাথে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা জিনিস জানতে চাইলাম যে আমি টেক্সটাইল করছি এক মাস টেক্সটাইল করছি, আর আমার আগের 2500 ডিউ রয়েছে, বাট এগুলো কিটা দিলে ঠিক আছে? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন টেলিফোনে? স্পিকারটি বন্ধ করে দিন দয়া করে, দিয়ে আবার। আপনার কথা ঠিক মতো বুঝতে পারেনি, আপনি বোধহয় টেলিফোনে স্পিকারে দিয়ে কথা বলছেন। স্পিকারটি বন্ধ করে প্রশ্নটি আবার করুন। প্রশ্ন হয়েছে আমি 1 মাস হয়ে যার যে টেক্সটাইল করছি। জি, 1 মাস হয়েছে টেক্সটাইল করছি, এখন আমার টাকাটা এখনো আইছে না। আচ্ছা, রিফান্ড আসেনি? ফেডারেলের টাকা আমার আইছে, বাট IRS এ এখনো টাকা দিছে না। বাট আমার কাছে ডিউ আছে 350 টাকা 2500। অগুনোর লাগি দেন না কোনো প্রবলেম হয়েছে কিনা এটা আপনি জানতে চান, তাই তো? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যতখানি বুঝলাম ভাইয়ের প্রশ্নটি হচ্ছে, উনি ফাইল করেছে অ্যাবাউট এ মান্থ, উনি IRS এর টাকা পেয়েছে, হ্যাঁ উনি স্টেটের টাকাটা বোধহয় এখনো পায়নি। হ্যাঁ, ফেডারেল পেয়েছে, স্টেট পায়নি। 350 টাকা বোধহয় স্টেট পাবে আর তার কাছে। হ্যাঁ, 350 কি 250 হোয়াট এভার স্টেট পাবে। উনি ধারণা করছে সেটার কারণে হয়তো স্টেট টাকাটা দিচ্ছে না। ভাই এটা কিন্তু সঠিক না। স্টেট যদি আপনার কাছে টাকা পায়, ওরা কিন্তু টাকাটা কেটে রেখে বাকি টাকাটা আপনাকে দিবে। এবং অনেক সময় ফেডারেল এবং স্টেট রিফান্ডটা একসাথে কিন্তু আসে না, আগে পিছে হয়। অনেক সময় ফেডারেল আগে আসে, স্টেট কিছু পরে আসে,
আবার অনেক সময় দেখেছি আমরা স্টেট আগে আসছে, ফেডারেল কিছুদিন পর এসছে। তো আপনি অপেক্ষা করুন, অবশ্যই আপনি স্টেটের রিফান্ডটা পাবেন। এবং আমার মনে হচ্ছে ওরা যেই টাকাটা আপনার কাছে পায় সেই টাকাটা ওরা কেটে রাখবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে এমনও হতে পারে যে আপনার কাছে যদি $350 কথা আপনি বলেছেন, এই $350 যদি স্টেট পেয়ে থাকে তাহলে হয়তো ওইটা কেটে রেখেছে বলে আপনি পাননি। আর যদি 350-এর বেশি পান তাহলে ওইটুকুন কেটে রেখে বাকিটা অবশ্যই আপনাকে ফেরত দিয়ে দেবে, তাতে কোনো অসুবিধা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আজকের প্রিয় উপস্থাপক এবং আমার অতি প্রিয় অতিথি, আমি একটা প্রশ্ন পূর্বে করেছিলাম। জি, আপনি নিশ্চয়ই সানি সাহেব বলছেন, আপনার গলা শুনেই বুঝতে পেরেছি। ধন্যবাদ। জি, তো প্রশ্নটি হলো, আজকে যে সাবজেক্টের সম্পৃক্ত এটা, যে আমাদের অতিথি পূর্বে বলেছিলেন যে ওই যে লুপ হোল যেটা ব্যবসায়ীদের, যে টাকা লোন নিয়ে সে টাকা ফেরত দিলে সেটাতে ট্যাক্স ডিডাক্ট পাওয়া যায় বিজনেসের ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন হলো যে যে টাকাটা সে ফেরত দিচ্ছে সেই সোর্সটা, সেটা কি তারা জানতে চায় না যে কোত্থেকে তুমি টাকাটা ফেরত দিলে সেটার উপর ট্যাক্স দিতে হবে কিনা? এই একটি প্রশ্ন। জি। আর একটি প্রশ্ন হলো যে কর্পোরেশনগুলো যে ট্যাক্স দেয়, আমরা যার ব্যক্তিগত ট্যাক্স দেয় সেটাতে তো রিফান্ড পেয়ে থাকি আমরা অনেক সময়, কিন্তু যে কর্পোরেশন, তাদের কি কোনো রিফান্ড সিস্টেম আছে কিনা? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সানি আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ সানি ভাই। সানি ভাইয়ের প্রথম প্রশ্নটা আমার কাছে একটু পরিষ্কার ছিল না। ওনার প্রশ্ন হচ্ছে যে লোন নিয়ে, লুফলের কথা বলেছেন, লুফল দিয়ে যে লোন নিয়ে যে নেন আর কি, তারপরে সেটা যে ফেরত দেন বা দেন, সেটার সোর্সের কথাটা বলছেন যে আইআরএস কি সেই সোর্সটা জানে না, যে তখন কি জিজ্ঞেস করবে না, এরকম কিছু? অবশ্যই সোর্স তো থাকতে হবে। আমি লোন নিলাম 100,000 এবং আমি লোন নিয়ে প্রতি মাসে আমি হয়তো 2,000 করে এটার ইন্টারেস্ট পে করছি, এবং সেই সাথে যদি কিছু প্রিন্সিপালও পে করি, আমার তো একটা সোর্স থাকতেই হবে যেখান থেকে আমি আর্ন করছি এবং পে করছি। তো আইআরএস সেটা জানতে চাইতে পারে। কিন্তু আমার কথাটা ছিল সানি ভাই, আমি বলেছিলাম লোনটা আপনার ইনকাম না। তো আপনি যদি এর আগের পর্বে, কোন এক পর্বে আমি বলেছিলাম যে লোন যদি নিয়ে থাকেন আপনি, লোন নট এ ট্যাক্সেবল ইনকাম। তো লোন নিলে আপনাকে ওটার উপর ট্যাক্স পে করতে হয় না। ধরেন আপনি 100,000 লোন নিয়েছেন, সে ফর এক্সাম্পল ফ্রম ইউর ক্রেডিট কার্ড। সেখান থেকে লোন নিয়ে আপনার কোনো কারণে টাকার দরকার হয়েছে, আপনি বিভিন্ন খরচ মিট করেছেন এবং আপনি লোন রিপে করছেন। আপনি হয়তো মিনিমাম পেমেন্ট করছেন অথবা কিছু প্রিন্সিপাল কিছু ইন্টারেস্ট সহকারে পে করছেন। ডেফিনেটলি আপনার একটা সোর্স থাকতে হবে। আপনি যেটা পে করবেন, যেহেতু এটা ডকুমেন্টে, আপনি বন্ধুর থেকে লোন নিয়েছেন, কোনো ডকুমেন্ট নাই এবং সেই লোন শোধ করছেন, কেউ এসে জিজ্ঞেস করবে না আপনাকে আপনার সোর্স কি, কোথা থেকে আপনি এই লোন রিপে করলেন। কিন্তু যখন আপনি কোনো একটা ইনস্টিটিউশন থেকে লোন করবেন, অবশ্যই আপনাকে সোর্স থাকতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সানি ভাইয়ের, যে আবার একটু রানা ভাই বলবেন? না, আপনি বলেন। না, প্রশ্নটা কি ছিল যেন? কর্পোরেশন থেকে যদি ব্যক্তিগতভাবে কি একটা ভুলে গেলাম আমি। সানি সাহেব, যদি আপনি আবার প্রশ্নটা করেন তাহলে আবার হয়তো ভালো মতো জবাব দিতে পারবো। আপনি তো বোধহয় লাইনটা কেটে দিয়েছেন, যদি সম্ভব হয় আপনি আবার যদি টেলিফোন করেন তাহলে প্রশ্নটি আবার বললে আপনার উত্তর দিতে পারবো। তার আর বোধহয় কেউ নেই। তো আমরা যে আলোচনা করছিলাম সেটি বলি, যেখানে অথবা যেটা বিকল্প দিয়ে শুরু করতে চেয়েছিলেন। আচ্ছা, ধন্যবাদ রানা ভাই।
সানি, সরি, দুঃখিত সানি ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা আমিও প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা ইউজুয়ালি আমি নোট করি নাই বলেই উত্তর দিতে পারলাম না। এটা কর্পোরেশন রিলেটেড কিছু হয়তো ছিল প্রশ্নটা। আহ, যদি উনি আবার প্রশ্ন করেন ডেফিনেটলি ডেফিনেটলি জি উত্তর দিতে। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আহ, প্রথমেই শুরু করেছি যে এটা একটা গেম, আমেরিকান ট্যাক্স সিস্টেম, এবং এখানে দুটো দল, দুই দলই কিন্তু ভাবছে তারা জিতছে, কিন্তু আমরা আমি দেখি আপনাকে আবার একটু থামা, সানি সাহেব ফোন দিয়েছেন, আমরা তার জি, জি। ফোনটা নিয়ে জি এবার একটু বলুন আপনার প্রথম প্রশ্নটিও যদি প্রশ্নটি ঠিক মতো ছিল হয়ে থাকে তো ভালো, যে না হলে personal- জি। জি W2 বা অন্য কাজে যে আমরা পার্সোনাল যে ট্যাক্স ফাইলটা করে থাকি বা ট্যাক্স রিটার্ন করে থাকি, সেখানে অনেক সময় রিফান্ড পাওয়া যায়। জি তো কর্পোরেশনের ক্ষেত্রে কি এরকম কোনো সিস্টেম আছে? দেখা গেল যে যারা ট্যাক্স দিয়ে যাচ্ছে, এন্ড অফ দ্য ইয়ার দেখা গেল যে ট্যাক্স ফাইল করার পরে কর্পোরেশন কি কোনো রিফান্ড পেয়ে থাকে কিনা, বা ওটা জাস্ট তার অ্যাডজাস্টমেন্টে চলে যায়? এটাই এখন মনে পড়েছে সানি ভাই, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি মনে করিয়ে দেওয়ার জন্য। কর্পোরেশন রিটার্নে কোনো রিফান্ড নেই, রিফান্ড পায় না, উল্টো পে করতে হয়। যেমন ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নে W2 দিয়ে ফাইল করলে আমরা রিফান্ড পাই অথবা আমরা পে করি, কর্পোরেশন রিটার্নে রিফান্ড বলে কোনো শব্দ নেই, এখানে শুধুমাত্র পে করতে হয়। তো কর্পোরেশন গুলো ট্রাই করে তারা নানা ডিডাকশন, নানা ক্রেডিটের মাধ্যমে তাদের পেমেন্টটাকে কমিয়ে আনতে। আর ইন্ডিভিজুয়াল রিটার্নে যেমন আমরা চেষ্টা করি নানা ডিডাকশন, নানা ক্রেডিটের মাধ্যমে রিফান্ডটা বাড়িয়ে আনতে, কর্পোরেশন গুলো ঠিক সেরকমই নানা ডিডাকশন, নানা ক্রেডিট দিয়ে ওদের পেমেন্টটাকে কমিয়ে আনে, এবং কর্পোরেশনের কোনো রিফান্ড নেই। অনেক ধন্যবাদ জনাব সানি, আশা করি এবার আপনার প্রশ্নের পুরোপুরি উত্তর আমরা দিতে পেরেছি এবং সে কারণে যথেষ্ট ভালো লাগছে এবং আপনিও খুশি হয়েছেন। তো জনাব পারভেজ কাজী, আমরা যেখান থেকে আবার বন্ধ করেছিলাম সেখান থেকে শুরু করতে চাই। ধন্যবাদ। হ্যাঁ, আমি বলছিলাম যে সরকার দেখে যে কে কত খরচ করছে। একদল যারা W2 উপর নির্ভরশীল, তা আমি বলছিলাম যে তাদের খরচ এবং তাদের ট্যাক্স বেনিফিট পাওয়ার সুযোগ কিন্তু অনেক লিমিটেড। লিমিটেড মানে আমি বলছি যে 401k তে, IRA তে, তারপরে চ্যারিটেবল কন্ট্রিবিউশনে, HSA, FSA, এইগুলোতে টাকা রাখার সুযোগ কম, এবং এগুলোতে ইনভেস্ট করে ওদের ট্যাক্স লায়াবিলিটি অবশ্যই তারা কমিয়ে আনে, কিন্তু ওই সীমিত উপকরণের মাধ্যমে। কিন্তু একজন বিজনেস ওনার, সে অনেক বেশি খরচ করতে পারে। ডেফিনেটলি আমরা ধরে নিচ্ছি তার বিজনেস ভালো চলছে বলেই তার সুযোগ আছে, এবং সে যদি ফ্যামিলি মেম্বারকে যেমন হায়ার করতে পারে, তাকে স্যালারি দিয়ে সে তার বিজনেস ইনকাম কমিয়ে আনতে পারে, নেট প্রফিটটাকে কমিয়ে আনতে পারে। সে যদি কোনো ডিসেবল অথবা কোনো ভ্যাটার্নকে তার বিজনেসে হায়ার করে, তাহলে কিন্তু সরকার থেকে 5 থেকে 9,000, কোনো ক্ষেত্রে 12,000 পর্যন্ত একটা ট্যাক্স ক্রেডিট সে ক্লেম করতে পারে। এবং শুধুমাত্র বিজনেস ওনারদের জন্য যে 6,000 পাউন্ডের উপরে গাড়ি কিনলেই যে একটা ওরা বড় অঙ্কের ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারে এবং ট্যাক্স ডিডাকশন কমিয়ে আনতে পারে, শুধু তাই নয়, ট্যাক্স পেমেন্টটা কমিয়ে আনতে পারে, ঠিক তেমনি তাদের কাছে অনেক উপকরণ আছে, অনেক খরচ তারা করতে পারে। এটা বিজনেস ট্রাভেল হতে পারে, এটা বিজনেসে সে সোলো 401k অথবা সেফ IRA দিয়ে অনেক লার্জ অ্যামাউন্ট সে তার রিটায়ারমেন্টে রাখতে পারে। এবং সেই সাথে যখন ইনভেস্টমেন্টের কথা বলছি, তখন সবচেয়ে বড় ট্যাক্স ইনসেন্টিভ দেয়া হয়ে থাকে রিয়েল এস্টেট ইনভেস্টরদেরকে। যেহেতু সরকার
তারা পছন্দ করে এই যে সানি ভাই বললেন লোন নেওয়া নিয়ে, সরকার পছন্দ করে আপনারা লোন নেন এবং লোনকে রিপে করেন। তো যখন একজন রিয়েল এস্টেট ইনভেস্টর ধরেন 500,000 দিয়ে একটা বাড়ি কিনলো, সে 20% ধরলাম ডাউন করলো $1,00,000 এবং বাকি 400,000 সে লোন নিল। তো যখনই সে লোন নেয় কোনো ব্যাংক, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে, সরকারকে কিন্তু সুযোগ করে দিল টাকা ছাপাবার। সরকার এই 400,000 ছাপাল এবং সরকারের এই যে টাকা ছাপালে সার্কুলেশনে টাকাটা আসে এবং সার্কুলেশনে যখন টাকাটা আসে, লোন নিয়ে সে বাড়ি কিনে, বাড়িকে সে লিভেবল করে এক রিয়েল এস্টেট ইনভেস্টররা। তারপর এই বাড়িটাকে ওরা রেন্টে দেয়। রেন্টে দেওয়ার অর্থ হচ্ছে যে বাড়ি কিনতে পারছে না তারও তো একটা থাকার জায়গা দরকার। তো সে অল্প ভাড়ায় এই বাসাটা পাচ্ছে, যেই বাসাটা 500,000 দিয়ে কিনেছিল সেটা $3,000 মান্থলি পেমেন্টে হয়তো একজন রেন্ট করলো। অতএব একটা বাসস্থানের সুযোগ হলো এবং প্রতি মাসে এই ভদ্রলোক জেনেন উনি ইনভেস্টরকে 3,000 করে দিচ্ছে। তার মানে দে আর ইন বিজনেস, একটা ট্রানজাকশন শুরু হলো। উনি ভাড়া আদায় করছে এবং টেনেন্ট ভাড়া দিচ্ছে। দেখেন এখানে কতগুলো ট্রানজাকশন হচ্ছে। উনি সেই ভাড়া থেকে মর্টগেজ পে করতেছে, উনি সেই ভাড়া থেকে প্রপার্টি ট্যাক্স পে করতেছে, উনি সেই ভাড়া থেকে বাড়ির ইন্স্যুরেন্স পে করছে, বাড়ির রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স টেক কেয়ার করছে এবং উপরন্ত উনি ডেপ্রিসিয়েশনের সুযোগ নিয়ে উনি একটা ক্যাশ ফ্লো ক্রিয়েট করছে ইনভেস্টর তার নিজের জন্য। সে কিন্তু £6,000 একটা ল্যাম্বরগিনি কিনতে পারতো, অথবা একটা রেঞ্জ রোভার অথবা দামি গাড়ি কিনে সে টাকাটা খরচ করতে পারতো। সেই সুযোগ তার আছে এবং সেই ডিডাকশনও তিনি পাবেন। কিন্তু উনি যদি রিয়েল এস্টেটে ইনভেস্ট করে, তার মানে উনি সরকার ইনসেন্টিভাইজ করে রিয়েল এস্টেট ইনভেস্টরদেরকে, উনি সেই পথটা বেছে নিয়েছেন। কেন? উনার ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করার জন্য। এবং এটা সরকারের ম্যাপ তৈরি করা আছে, পথ দেখানো আছে। উনি নাথিং নিজে কিছু ক্রিয়েট করেননি, উনি সরকারের দেখানো পথেই উনি চলছেন এবং উনি সবচেয়ে বেশি বেনিফিট আদায় করছেন সরকার থেকে উনার জন্য এবং উনার পরিবারের জন্য। ওর জন্য প্রথমে যে কথাটা বলেছিলাম, এটা একটা আপনার এই প্রথম বলাটা আবার একটু পরে শুনবো আমরা, দর্শক অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, কাজী ভাই। জি, আমার একটা প্রশ্ন হলো যে একজন সিনিয়র সিটিজেন যিনি এদেশের সিটিজেন পাচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছেন, তিনি যদি দেশের বাইরে গিয়ে 2-3 বছর বা আরো বেশি থাকেন সেটা পাবেন কিনা? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দর্শক, জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে এটা একটা নতুন যন্ত্রণা। আগে কিন্তু আপনি পার্মানেন্টলি দেশের বাইরে চলে যান, কোনো সমস্যা ছিল না। এখন কিন্তু এটা একটু সমস্যার কারণ হয়েছে। ওরা বলছে যে অনেক দেশে গেলে আপনি পান যেখানে ব্যাংকিং সুবিধা আছে, আপনি এখানে কোন একটা ব্যাংক ইনফরমেশন দিয়ে যাবেন, সেখানে টাকা আসতে থাকবে এবং আপনি ইউরোপ অথবা অনেক দেশে গিয়ে সেখান থেকে টাকাটা ট্রান্সফার করে নিয়ে আপনি খরচ করতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন। আজকাল শুনেছি বাংলাদেশেও এই সুবিধা হয়েছে। কতখানি হয়েছে আমি জানি না। আপনি দেশের বাইরে গেলেও আপনি সুযোগ পাবেন
কিন্তু ওরা জানতে চায় সোশ্যাল সিকিউরিটি আপনি যে বাইরে গিয়েছিলেন এইটা টেম্পোরারি, আপনি পার্মানেন্টলি চলে যান না। আপনি যদি পার্মানেন্টলি চলে যান তাহলে কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটির টাকাটা বন্ধ হবে। তো আপনি যদি ফর এ টেম্পোরারি পিরিয়ড বের এখন হয়ে তাহলে গিয়ে থাকেন, এই টেম্পোরারি টেনিওরটা কত দিনের? উনি যেটা বললেন যে হয়তো 2-3 বছরের জন্য উনি গেলেন, হ্যাঁ, এটা কি টেম্পোরারি ধরা হবে নাকি পার্মানেন্ট ধরা হবে? টেম্পোরারি বলতে আপনি 6 মাসের বেশি যদি বাইরে থাকেন তাহলে আপনি কিন্তু মানে Social- রেসিডেন্সি লুজ করেন। তো অতএব এটা হতে হবে লেস দেন 6 মাস। কিন্তু আমি দেখেছি কিছু লোক কিছু বেশিও ছিল, কিন্তু তাদের পেমেন্টের কোনো সমস্যা হয়নি, তারা পেমেন্ট পেয়ে গেছে। কিন্তু সোশ্যাল সিকিউরিটি যেটা চায় যে আপনি লেস দেন 6 মান্থসের জন্য কোনো ইমার্জেন্সি কারণে আপনি গেছেন, 3 মাসের জন্য গিয়েছিলেন, কিন্তু ফর সাম রিজন আপনাকে একটু লম্বা থাকতে হয়েছে, তারা সেগুলোকে কনসিডার করে। কিন্তু সেক্ষেত্রে তো যারা সিটিজেন আছেন, সিনিয়র হোক বা জুনিয়রই হোক, যদি সিটিজেন হয়, সে যদি দেশে যদি সোশ্যাল সিকিউরিটি পাক আর নাই পাক, না পাইলেও সে তো দিনের পর দিন থাকতেই পারে, তার তো আর আমেরিকা আসার ক্ষেত্রে কোনো যখন সমস্যা হয় না। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি করার, বা যেটা আপনি বললেন 6 মাসের বেশি থাকলে অনেক সময় বা সোশ্যাল সিকিউরিটি অফিস জানতে চায় সে কেন এতদিন বেশি থাকতে, এটার কারণটা কি? রানা ভাই ধন্যবাদ। যে জুনিয়র সিটিজেন সে 10 বছরের জন্য আমেরিকার বাইরে যাক না কেন, আমরা তো তাকে নিয়ে কথা বলছি না। হ্যাঁ, আমরা কথা বলছি যে বেনিফিট পাচ্ছে সোশ্যাল সিকিউরিটি থেকে, তাকে নিয়ে। অতএব সে যদি ফর লং টার্ম দেশের বাইরে চলে যায় এবং এখানে আর আসা যাওয়া না করে, দেন এটা কোশ্চেনেবল হবে। না সেক্ষেত্রে তো এরকমও হতে পারে যে যে মানুষটি এখানে তার জীবনের একটা বড় অংশ এখানে থেকেছে, ক্রেডিট পুরোপুরি দিয়েছে, বয়সের হয়েছে, তারপরে আপনার নিয়েছে, রিটায়ারমেন্ট নিয়েছে, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা নিয়ে যে বেনিফিটটা সে এখানে পাচ্ছে সেটা দিয়ে হয়তো এখানে তাকে সার্ভাইভ করা সম্ভব হচ্ছে না, সে কারণে সে হয়তো তার দেশে মাতৃভূমিতে চলে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে তো সে তো এখানে বহুদিন তার কন্ট্রিবিউশন তো দিয়েছে, এক্ষেত্রে তাহলে সমস্যাটা কোথায়? রানা ভাই এখন এমন একটা প্রশ্ন করলেন, এক লোক তার সারা জীবন এখানে কাজ করেছে, হ্যাঁ, সে সোশ্যাল সিকিউরিটিতে কন্ট্রিবিউট করেছে, হ্যাঁ, যখন সোশ্যাল সিকিউরিটি থেকে টাকা নেওয়ার সময় হলো উনি মারা গেছে, আচ্ছা, তো ওনার পেমেন্ট ল্যাপস। ল্যাপস ঠিক হয়ে গেল। তেমনি ল্যাপসের একটা বিষয় আছে, তো ওর জন্য আমি প্রথমে বলেছি আগে এটা নিয়ে কোনো প্রশ্ন হতো না। আমি 20 বছর আগে কথা বলছি, একজন আজীবন সে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বাংলাদেশে বসে পেয়েছে। অনেক সময় বাংলাদেশে ইউএস এম্বাসিতে গিয়ে লোকজন টাকা উঠিয়ে এনেছে, কিন্তু সেগুলো তো এখন বন্ধ, সেগুলো এখন নেই, এখন দেওয়া হচ্ছে না। এখন বলছে তোমাকে যদি বেনিফিট পেতে হয় তোমাকে একটা টাইম মেনটেন করতে হবে আমেরিকার সাথে, ইউএস এর সাথে। তুমি যদি পার্মানেন্টলি চলে যাও দেন ইউ ওন্ট গেট দিস বেনিফিট অ্যাব্রড অথবা আউটসাইড। তার মানে আমাদের আমেরিকান অর্থনীতি বোধহয় সংকটের মধ্যে আছে, সে কারণেই মানুষকে ঠকানোর এগুলো চিন্তা ভাবনা। যাই হোক, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার, আমরা নাইবা এটা নিয়ে কথা বললাম। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে প্রথম যেটা বলতে চেয়েছিলেন যে শুরু করেছিলেন প্রথমে, আমাদের হাতে খুব বেশি সময় নেই, 5-7 মিনিট সময় আছে। আচ্ছা, আমি সংক্ষেপেই 5 মিনিট, বলবো এখন হ্যাঁ। যে আমি বলছিলাম যে একজন রিয়েল এস্টেট ইনভেস্টর এটা হচ্ছে সবচেয়ে বড় বাহন। আমি বলবো যে আপনি একটা সুন্দর জীবন যাপন করতে পারেন, আপনি জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, এবং আপনি টাকা সুযোগ মতো সুবিধা মতো খরচও করতে পারেন, এবং সেই সাথে
আপনি ট্যাক্সের সবচেয়ে বড় বেনিফিট গুলো আপনি নিয়ে যাচ্ছেন, আপনি পেতে পারেন যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করেন ইন রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট হচ্ছে, আরো আছে ইনভেস্টমেন্টের, অয়েল অ্যান্ড গ্যাস আছে, অনেকে সেটাকে বিশ্বাস করে না, অনেকে সেখানে যেতে চায় না, যেহেতু ওখানে বেশ ঝুঁকি আছে। অয়েল অ্যান্ড গ্যাসে আপনি যদি 100,000 ইনভেস্ট করেন, আপনি কিন্তু প্রথম বছরেই 80,000-এর একটা ডিডাকশন ক্লেম করতে পারেন। কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে, এবং অয়েল অ্যান্ড গ্যাস থেকে আপনার পরবর্তীতে 3-4 বছর পর যখন অয়েল উঠানো শুরু করবে এবং আপনি যখন আপনার ইনকামটা জেনারেট করবে, ওটার 5% আপনি একটা ট্যাক্স ব্রেকও পান। কিন্তু ওটা অনেক ঝুঁকিপূর্ণ বলেই অনেক এন্টারপ্রেনার ওটায় ঢুকতে চায় না, এবং অনেক কিছু ওখানে আউট অফ ইউর রিচ, আপনি কন্ট্রোল করেন না, ওখানে বড় বড় অয়েল ব্যবসায়ীরা তারা কন্ট্রোল করে। এবং এমন সময়, অনেক সময় দেখা গেছে অনেক অয়েল রিগ তারা খনন করার পর দেখা গেল সেখানে এনাফ অয়েল নেই, এবং পুরো ইনভেস্টমেন্টটাই অনেক সময় মাটিতে যায় অথবা পানি হয়ে যায়। সেই তুলনায় রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের সুবিধা হচ্ছে ইটস উইদিন ইউর রিচ, এটা আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, আপনি এটাকে লুক আফটার করতে পারেন, এবং এটা যদি কিছু ডেভেলপমেন্ট অথবা ক্যাপিটাল ইমপ্রুভমেন্টের দরকার হয়ে থাকে, সেই পথেও আপনি যেতে পারেন এবং সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন নিজেই, এবং আপনি রিয়েল এস্টেটে যেই ভ্যালু, সেই ভ্যালুটাকে বাড়িয়ে দিয়ে অনেকে ফ্লিপ করে, অনেকে এটাকে ধরে রাখে, যেহেতু রিয়েল এস্টেট সবসময়ই অ্যাপ্রিসিয়েট করে মার্কেটে, এবং এই অ্যাপ্রিসিয়েশনটাও আপনাকে অনেক হেল্পফুল আছে, অনেক হেল্প করে। এবং আপনি যদি ক্যাপিটাল গেইন ট্যাক্স বিক্রি করার পর আফটার হোল্ডিং ফর এ পিরিয়ড আপনি যদি এই ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে সেল করেন, আপনি 1031 এক্সচেঞ্জের মাধ্যমে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে ডিলে করতে পারেন, আপনি হোল্ড করতে পারেন অথবা পিছিয়ে দিতে পারেন, এই সুযোগগুলো আছে। এবং এইভাবে করতে করতে আপনি বড় অঙ্কের একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স, যদি আপনি কোনো কারণে প্রপার্টিটা আপনার হাতে থাকতেই আপনি মৃত্যুবরণ করেন, এবং আপনার ইনহেরিটেন্সরা যদি এই প্রপার্টিটা ইনহেরিট করে, তাদেরকে কিন্তু কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। এই ধরনের সুযোগগুলো শুধুমাত্র রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টে আছে বলেই অনেক W2 এমপ্লয়ি, তারা তাদের W2-তে আছে, কাজ করছে, বড় রকমের পেচেক পায়, সেখান থেকে সীমিতভাবে যেভাবে ট্যাক্স সেভ করার করছে, কিন্তু তারা সেই সাথে ইনভেস্টমেন্ট প্রপার্টিতে মনোযোগী হচ্ছে। এটা একটা গুড সাইন, যেহেতু আলটিমেটলি ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনাকে সাহায্য করবে জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করতে, এবং ট্যাক্স লুপহোলস গুলোর সাথে আপনাকে পরিচিত হতে, এবং আলটিমেটলি দেখা যাবে যে ইন দ্য লং রান আপনি আপনার ট্যাক্স বেনিফিটস অনেক বেশি বাড়িয়ে আনতে পেরেছেন। আপনি আনইনফর্মড ট্যাক্স পেয়ারের লাইন থেকে বেরিয়ে গিয়ে আপনি ইনফর্মড ট্যাক্স পেয়ারের লাইনে এসে দাঁড়িয়েছেন। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধার, সময় সীমানো টপকানো কঠিন, এই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকের বিষয়টিকে দুটো ভাগে ভাগ করে চমৎকারভাবে আপনি আলোচনা করেছেন, এবং কিভাবে এই আমেরিকার ট্যাক্স ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সর্বোচ্চ সুবিধা নিতে পারি সেই প্রসেসটি বা পদ্ধতিটাও আপনি ব্যাখ্যা করেছেন। সত্যি আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন কর্তৃপক্ষ এবং অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনলেন। আপনাকে আবারও ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আজকে আমরা এতক্ষণ যে বিষয়টি নিয়ে কথা বলেছি, আমেরিকার যে ট্যাক্স সিস্টেম বা ব্যবস্থা এবং এই ট্যাক্স ব্যবস্থার মধ্যে আমরা কিভাবে সর্বোচ্চ সুবিধা নিতে পারি, তাতে দুটো ক্যাটাগরি আমরা আলোচনা করেছি, একটা ইনফর্মড এবং একটা আনইনফর্মড। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যারা ইনফর্ম তারাই বেশি সুবিধা পাচ্ছেন, আনইনফর্ম যারা আমরা আছি তারা সবসময় ঠকে যাচ্ছি। তারপরেও আমরা চেষ্টা করব যে এর মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ সুবিধাটুকু কিভাবে আদায় করে নিতে পারি, নিজেদের অধিকারটুকু কিভাবে নিজের ঘরে নিজের পকেটে তুলতে পারি। আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।